ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার অনলাইন ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ইউনিট 1-এর ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এই ইউনিটের একটা সাব টপিক এরার্স ইন মেজারমেন্ট এটা নিয়ে আলোচনা করব। এইটা ক্লাস 11-এর সিলেবাসটা যদি দেখো, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখতে পারবে যে এই ইউনিট থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আসে, মানে ইউনিট 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সুতরাং এই এবং এই এরার্স ইন মেজারমেন্ট বা এরার অ্যানালিসিসের যে পোর্শন, সেখান থেকেও প্রায় প্রশ্ন এসে থাকে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই টপিকটার ওপর কোয়েশ্চেন এসে থাকে। তো এটা কম্পারেটিভলি আমি বলবো একটা সহজ টপিক। তো তোমরা সবাই এই টপিকটা খুব ভালো করে যদি তৈরি করে নাও, তাহলে খুব তোমাদের একদম যে ক নাম্বারের কোয়েশ্চেন আসে তোমরা সেটা একদম সিকিওর করে নিতে পারবে যে তোমরা পাবেই। ঠিক আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমি কনফিডেন্ট যে যদি তোমরা এটা পুরোটা দেখো তাহলে তোমরা এই টপিকের ওপর যে কোনো ধরনের প্রবলেমই দিক না কেন তোমরা সবাই পারবে। ঠিক আছে, এবং কারোর যদি কোথাও অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর আমি এই টপিকটার ওপর কিছু প্রবলেম একটা প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা নিজেরাই কনফিডেন্ট হবে। ঠিক আছে, তাহলে এসো আজকে শুরু করা যাক আজকের টপিক এরার্স ইন মেজারমেন্ট। প্রথমেই যেটা বুঝতে হবে এরার কি বা ত্রুটি কি, বা হঠাৎ আমরা ফিজিক্স পড়তে পড়তে আমাদের এরার সম্পর্কে জানার প্রয়োজনীয়তাটা কি। দেখো, ফিজিক্সটা কিন্তু একটা পরীক্ষামূলক বৈজ্ঞানিক শাখা, এটা আমরা বলতে পারি। কারণ এবং বা এটাও বলতে পারি যে ফিজিক্সের একটা ফাউন্ডেশন স্টোন হলো পরিমাপ বা মেজারমেন্ট। ঠিক আছে, কারণ আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে আমরা আমাদের চারপাশে যা দেখি সেইগুলো ব্যাখ্যা করে হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, এবার এই ব্যাখ্যা করা, আমাদের দেখা এবং ব্যাখ্যা করার মাঝে কি হয়, মাঝে আমরা যা দেখি সেগুলো ব্যাখ্যা করার জন্য আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, এবং এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের বিভিন্ন পরিমাপ করতে হয়, মেজারমেন্ট করতে হয়। তার ফলে এই যে মেজারমেন্টটা যদি আমাদের ত্রুটিপূর্ণ হয়, তাহলে আমরা সেই মেজারমেন্ট থেকে যে সিদ্ধান্ত আসবো তা সঠিক হবে না। সুতরাং যে কোনো পরিমাপ, খালি ফিজিক্স বলে না, বিজ্ঞানের যে কোনো শাখায় যা কিছু আমরা পরিমাপ করব সেটা আমরা সবসময় চাইবো সেই পরিমাপটা যাতে তার যে প্রকৃত ভ্যালু বা ট্রু ভ্যালু তার কাছাকাছি পৌঁছায় বা সেটা হয়। কিন্তু একেবারে তো তুমি কাছাকাছি তুমি কাছাকাছি যেতে পারবে, কিন্তু এক্স্যাক্ট ট্রু ভ্যালু তুমি রিচ করতে পারবে না, কিছু না কিছু আনসার্টেনটি বা অনিশ্চয়তা তার মধ্যে থেকেই যাবে। তাহলে এরারটা কি বোঝায়? এরারটা বোঝায় হচ্ছে আমাদের যে কোনো পরিমাপ, আমরা যে রাশিটার পরিমাপ করছি তার যে ট্রু ভ্যালু বা প্রকৃত মান এবং যে মেজার্ড ভ্যালু, তাদের যে ডিফারেন্স, সেটাকেই আমরা বলবো হচ্ছে এরার বা ত্রুটি। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকবে, আমরা যে ভৌত রাশি আমি পরিমাপ করছি সেই ভৌত রাশির মানটা যেন ট্রু ভ্যালুর খুব কাছাকাছি থাকে। তো সেই কারণে আমাদের এক্সপেরিমেন্ট যে ভৌত রাশি আমরা পরিমাপ করছি সেই রাশি পরিমাপ করার সময় তার মধ্যে কী কী ধরনের ত্রুটি আসতে পারে, সম্ভাব্য সমস্ত ত্রুটিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এবং সেই ত্রুটিগুলো যখনই আমরা জানতে পারবো সেগুলো দূর করার উপায়ও আমাদের সামনে চলে আসবে। তো এরার অ্যানালিসিসে সেটাই করা হয়, আমরা বিভিন্ন ত্রুটি সম্পর্কে আমরা এখানে স্টাডি করা হয়, এবং সেই ত্রুটিগুলো কিভাবে দূর করে রেজাল্টটাকে ট্রু ভ্যালুর খুব কাছাকাছি পৌঁছে দেওয়া যায় সেটা আমরা করি। ঠিক আছে, এখন এই এরার অ্যানালিসিসের আগে তোমাদের আরও দুটো টার্ম, এই অ্যাকিউরেসি এবং প্রিসিশন, এই দুটো টার্ম কিন্তু আমরা প্রায়শই ইউজ করি, কিন্তু অনেকে হয়তো ঠিকঠাকভাবে এর অর্থটা অনেক সময় সঠিকভাবে জানি না। অ্যাকিউরেসি কি? অ্যাকিউরেসি হলো সঠিকতা, অর্থাৎ তুমি যে পরিমাপটা করছো সেটা এই প্রকৃত মানের, একটা ভৌত রাশির প্রকৃত মানের
কতটা কাছে সেইটা প্রকাশ করে হচ্ছে অ্যাকিউরেসি। আর প্রিসিশনটা কি? প্রিসিশনটা হলো যে তুমি যে যন্ত্র দিয়ে পরীক্ষাটা করছো সেই যন্ত্রটা কত প্রিসাইসলি সেই পরিমাপটা করতে পারে, ঠিক আছে, সেটা বোঝায় হচ্ছে প্রিসিশন বা নির্ভুলতা, অর্থাৎ কতটা নির্ভুলভাবে পরিমাপটা করতে পারে। ধরো একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা পেন্সিলের দৈর্ঘ্য তুমি মাপছো, পেন্সিলের দৈর্ঘ্যটা তুমি, একটা ছোট পেন্সিল রয়েছে তার দৈর্ঘ্য ধরো 2.567 সেন্টিমিটার। এবার তুমি এটা প্রথমে একটা সাধারণ স্কেল দিয়ে মাপছো। এবার আমরা আগেও বলেছি সাধারণ স্কেলের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক কত? 0.1 সেন্টিমিটার। মানে আমি 0.1 কম দৈর্ঘ্য মাপতে পারবো না, ঠিক আছে। এবং এই স্কেল দিয়ে মেপে আমি দেখলাম এর ভ্যালু বেরিয়েছে 2.3 সেন্টিমিটার, ঠিক আছে। এইবারে আমি একটা ভার্নিয়ার স্কেল নিলাম। আমরা জানি এর লিস্ট কাউন্ট কত? এর লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। এবার ভার্নিয়ার স্কেলের সাহায্যে এর দৈর্ঘ্য আমি মাপলাম, দেখলাম এর দৈর্ঘ্য এসেছে 2.23 এসেছে, ঠিক আছে। কারণ আমি ভার্নিয়ার স্কেল দিয়ে সেকেন্ড ডেসিমাল প্লেস পর্যন্ত মাপতে পারি, ঠিক আছে। এইবারে দেখো এই যে দুটো মান দেখলে, এই দুটো মানের মধ্যে কোনটা এর প্রকৃত মানের কাছে। যদি ধরে নিই এই পেন্সিলটা প্রকৃত মান দৈর্ঘ্য হচ্ছে 2.567 আর আমি স্কেল দিয়ে কি পেলাম? 2.3 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এরার কত? 2.267। আর এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 2.337, তাই তো? তাহলে কোনটার মান বেশি? স্বাভাবিকই এটার মান বেশি, তার মানে এইটা ট্রু ভ্যালুর থেকে বেশি দূরে, এটা ট্রু ভ্যালুর কাছাকাছি এই দুটো রেজাল্টের কম্প্যারিজনে। তাহলে আমি কি বলবো কোনটা সঠিক বা কোনটা বেশি অ্যাকিউরেট? এইটা অ্যাকিউরেট বেশি। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে। ধরো তুমি যখন স্কেলটা দিয়ে দৈর্ঘ্য মেপেছো, এখানে 2.2, এখানে 2.3 এই আছে, তুমি তো পেন্সিলটা ধরো এই রকম জায়গায় পেন্সিলের এন্ড পয়েন্টটা রয়েছে, তাহলে তোমার 2.3 পর্যন্ত রিচ করতে পারেনি। তো যেহেতু আমি তখন অ্যাপ্রক্সিমেটলি কি বলবো, যে যেহেতু 2.3 এর কাছে আছে সেজন্য পেন্সিলটা দৈর্ঘ্য 2.3 সেন্টিমিটার। কিন্তু সেটা এক্স্যাক্টলি সেটা প্রকৃতপক্ষে তা নয়। কিন্তু আমার তো স্কেলের লিস্ট কাউন্টই 0.1, আমি তো তার কম মাপতে পারবো না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে হেল্প করবে হচ্ছে এই ভার্নিয়ার স্কেল দিয়ে কিন্তু আমি সেকেন্ড ডেসিমাল অবধি মাপতে পারবো। এবং দেখো সেকেন্ড ডেসিমাল অবধি মেপে তার ভ্যালু এসেছে 2.23। সুতরাং এই যে পেন্সিল দিয়ে আমি যে সাধারণ স্কেল দিয়ে যে আমি রিডিংটা পেয়েছি সেটা অ্যাকিউরেট বেশি, সেটার সঠিকতা বেশি, কিন্তু সেটার প্রিসিশন কম, কারণ আমি সেটা দিয়ে কেবলমাত্র 1 ডেসিমাল পর্যন্তই মাপতে পেরেছি, আমাদের অ্যাপ্রক্সিমেট করে নিতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু সেখানে যদি আমি ভার্নিয়ার স্কেল দিয়ে মাপি সেখানে আমি আমার রেজাল্টের প্রিসিশন বেশি, কিন্তু ওটা আমার অ্যাকিউরেট নয়, কারণ ওটা যে ট্রু ভ্যালু তার থেকে কিন্তু এটা একটু দূরে রয়েছে, ঠিক আছে। তাহলে প্রিসিশন কি বুঝতে পারলে? প্রিসিশন হচ্ছে এর রেজলিউশন কতটা সূক্ষ্মভাবে আমি জিনিসটা মাপতে পারবো, সেটা হবে আমার প্রিসিশন। আর অ্যাকিউরেসি হবে আমি যা দিয়েই মাপি না কেন সেটা যদি ট্রু ভ্যালুর কাছাকাছি হয় সেই রেজাল্টটা, সেটা প্রিসিশন কমও হতে পারে বেশিও হতে পারে। এখানে আমি দেখিয়েছি যে এখানে প্রিসিশন কম, তো কিন্তু সেটা অ্যাকিউরেট, ঠিক আছে। তাহলে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা রাশি। অ্যাকিউরেসি মানে আমি যা দিয়ে রেজাল্টটা পাই না কেন, যে যন্ত্র দিয়ে মেপে পাই না কেন, তার প্রিসিশন কম হোক বা বেশি হোক সেটা আমার ভাবার দরকার নেই। আমার যে আমি যে রাশিটা পরিমাপ করেছি তার ভ্যালুটা যদি ট্রু ভ্যালুর কাছাকাছি হয়
তবে সেটা অ্যাকিউরেট। আর প্রিসিশন কি? প্রিসিশন হচ্ছে তুমি কত সূক্ষ্মভাবে রাশিটাকে মাপতে পারছো, সেটা তোমাকে প্রিসিশন বলবে। এখানে যেমন দেখলে হাই প্রিসিশনের প্রিসিশন বেশি, ভার্নিয়ার স্কেলের প্রিসিশন বেশি, কিন্তু ওর অ্যাকিউরেসি কম। আবার এটা নাও হতে পারতো, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট। ঠিক আছে, এইবারে আমাদের জানতে হবে এরার কি কি রকমের হতে পারে, কারণ আমরা এরার নিয়ে পড়ছি। তো এরারগুলো আমাদের যে কোনো পরিমাপের সময় আমাদের কি কি ধরনের এরারের সম্মুখীন আমরা হব সেটা আমাদের জানতে হবে। প্রথমেই হচ্ছে দেখো সিস্টেমেটিক এরার। সিস্টেমেটিক এরার মানে সিস্টেমেটিক এরার নামটার সাথে তোমরা বুঝতে পারছো এটা কি বোঝায়। দেখো, এবার যেহেতু আমরা এরার নিয়ে পড়ছি, তাহলে আমাদের এরারগুলো সম্পর্কে আমাদের কি কি ধরনের এরার আমরা পরিমাপ করার সময় কি কি ধরনের এরারের সম্মুখীন আমরা হতে পারি সেগুলো আমাদের জানতে হবে। প্রথমটা দেখো সিস্টেমেটিক এরার। সিস্টেমেটিক এরার মানে কি? সিস্টেমেটিক এরার নামের মধ্যেই এটা দেখো, নামেই বোঝা যাচ্ছে নিয়মিত ত্রুটি বা পদ্ধতিগত ত্রুটি। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ আমরা যে পদ্ধতিতে এক্সপেরিমেন্টটা করে কোনো ভৌত রাশির মান নির্ণয় করছি, সেই পরীক্ষালব্ধ মান নির্ণয়ের যে ত্রুটি বা অনিশ্চয়তা দেখা যায়, সেটা পরীক্ষা পদ্ধতির কারণে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে এই সিস্টেমেটিক এরারের কারণগুলো আমাদের কিন্তু জানা হবে, এবং এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবং আমরা যেহেতু এর কারণগুলো জানতে পারি, সেজন্য আমরা এটাকে মিনিমাইজও করতে পারি। এবার এটা কি কি ধরনের হতে পারে পদ্ধতিগত ত্রুটি বা নিয়মিত ত্রুটি? দেখো, যদি যন্ত্রপাতি খারাপ হয়, যে যন্ত্রটা দিয়ে তুমি মেজার করছো সেটা খারাপ হতে পারে, তাহলে ইনস্ট্রুমেন্টাল এরার একটা আসবে। যে অবজার্ভ করছে, ইনস্ট্রুমেন্টাল এরার বা যান্ত্রিক ত্রুটি। যে পর্যবেক্ষণ করছে, তার পর্যবেক্ষণ করার সময় তার যদি কোনো অবজারভেশনাল যদি এরার থেকে থাকে, তাহলে সেটা হবে পর্যবেক্ষণগত ত্রুটি। আর ইমপারফেকশন অফ এক্সপেরিমেন্টাল টেকনিক, অর্থাৎ পরীক্ষা পদ্ধতির অনিয়মের জন্য ত্রুটি। সিস্টেমেটিক এরার এই 3 রকমের হতে পারে। তাহলে একটু দেখো, একটু ডিটেলে একটু যদি আলোচনা করি, এই এরারগুলো সম্পর্কে তোমরা সকলেই মোটামুটি জানো। ধরো আমি যে স্কেল দিয়ে মেজার করছি, সেই স্কেলের ধারটা যদি দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায়, মানে জিরো দাগ যদি সঠিকভাবে বোঝা না যায়, তাহলে আমি যদি ধরো একটা স্কেল ব্যবহার করছি, এবার স্কেলের একটা ধার অনেক পুরনো স্কেল, তার ফলে এখানে জিরোটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, জিরোর পর্যন্ত ভেঙে গেছে, সেটা দিয়ে আমি যদি কিছু মাপি, তাহলে আমার একটা এরার দেবে। এই ধরনের এরারকে আমরা বলবো ইনস্ট্রুমেন্টাল এরার। ঠিক আছে, যেমন তোমাদের ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, এগুলো পড়ানোর সময় তোমাদের আমি বলেছিলাম যে মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলে যে শূন্য দাগ, সেই দাগগুলো জিরো দুটো একসাথে মিলে থাকবে, কিন্তু সেটা অনেক সময় থাকে না। ইনস্ট্রুমেন্টটা তৈরি করার সময় এই প্রবলেমগুলো থাকে। তো জিরো অনেক সময় পিছিয়ে থাকে, আবার জিরো অনেক সময় এগিয়ে থাকে, এরকমও অবস্থান হতে পারে জিরো। তো এই কারণে এই ধরনের ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে আমরা যখন রিডিংটা নেব, তখন আমাদের অ্যাকচুয়াল রিডিং আমাদের দেবে না। ঠিক আছে, কিন্তু এই ধরনের যদি এরার থেকে থাকে, সেগুলো কিন্তু আমরা ওভারকাম করতে পারবো। কারণ যদি এই ধরনের, ধরো তুমি এই স্কেল দিয়ে কিছু মাপছো, অর্থাৎ জিরোটা দেখো ডান দিকে সরে রয়েছে, তাই তো? অর্থাৎ তুমি যাই রিডিং নেবে সেটা তোমার সামান্য বেশি থাকবে। এই ঠিক আছে, ধর কিছু না কিছু একটা সার্টেন ভ্যালু বেশি থাকবে, যতগুলো রিডিংয়ে নাও সবসময় বেশি থাকবে, এমন নয় কোনোটায় বেশি হবে কোনোটায় কম হবে, তা নয়। ফলে আমাদের যে ফাইনাল রেজাল্ট আসবে, তখন এই জিরো আর জিরো ম্যাচ না করার জন্য পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের এরার হতে পারে। সেটা ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ যখন আলোচনা করা হয়েছিল তখন বলা হয়েছিল। তাহলে এই দু ধরনের এরারকে যদি আমাকে রিমুভ করতে হয়, তার জন্য লাস্টে আমাকে অ্যাকর্ডিংলি যোগ বিয়োগ এগুলো করে আমরা এরার
লেস করে ফেলতে পারি, ঠিক আছে। আবার ধরো তুমি একটা থার্মোমিটার দিয়ে তুমি জলের উষ্ণতা মাপছো, ঠিক আছে। এবার থার্মোমিটারের ক্যালিব্রেশনটা এমন যে ওটা ধরো ফুটন্ত জলের উষ্ণতা 104°C দেখাচ্ছে, কিন্তু আমরা তো জানি প্রমাণ চাপ উষ্ণতা, ফুটন্ত জলের উষ্ণতা হচ্ছে 100°C। তাহলে এই স্কেলের যে ক্যালিব্রেশন সেটা ঠিক থাকবে না, তাহলে ওই মানে স্কেলটা ঠিক নেই, মানে যেখানে 100 রিডিং থাকার কথা সেখানে আমি 104°C রিডিং দেখছি। তাহলে ওই ধরনের স্কেল দিয়ে যদি আমি কোনো মেজারমেন্ট করি তাহলে আমার ভুল হয়ে যাবে। বা ধরো প্রিজম দিয়ে তুমি প্রতিসরণের কোনো পরীক্ষা করছো, তার একটা ধার ভেঙে গেছে বা দীর্ঘদিন ব্যবহারের ফলে তার একটা দিক ঘুষে গেছে, তাহলে সেক্ষেত্রে প্রতিসরণটা ঠিকঠাক হবে না, ঠিক আছে, পরিষ্কারভাবে তুমি দেখতে পারবে না। অর্থাৎ ইনস্ট্রুমেন্টের গণ্ডগোলের জন্য যে ধরনের এরার হয় সেটাকে বলা হয় যান্ত্রিক ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এরার। কিন্তু এই ধরনের এরারগুলো আমরা কিন্তু দূর করতে পারি যখন আমরা ব্যবহার করবো। আমরা ঠিক থার্মোমিটার নেব, আমি যখন একটা প্রিজম নিয়ে প্রতিসরণ করব, আমি একটা ভালো দেখে প্রিজম নেব, ঠিক আছে, যাতে এমন ইনস্ট্রুমেন্ট চয়েস করব যাতে তার মধ্যে কোনো এরার না থাকে, সেটা সঠিক হয়, তার ক্যালিব্রেশন ঠিক থাকে, এগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। নেক্সট হচ্ছে অবজারভেশনাল এরার। অবজারভেশনাল এরারের মধ্যে দেখুন এই ছবিটা, এইটার সাথে তোমরা অনেকেই পরিচিত, এটা হচ্ছে লম্বন ভুল। সেই ব্যাপারটা কি, মানে ধরো স্কেল দিয়ে যখন কোনো কিছু পরিমাপ করা হয় তখন আমাদের কি উচিত, আমাদের একদম লম্বভাবে দেখা উচিত। আমরা যদি এরকম কোণ করে দেখি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পাবো না, সঠিক ভ্যালু পাবো না, এটাকে লম্বন ভুল বা প্যারাল্যাক্স এরার বলে। এই জিনিসটা ঠিক এক্ষেত্রেও তাই দেখা যায়। এটা দেখো এখানে হচ্ছে স্ক্রু গেজের ক্ষেত্রে আমি যদি লম্বভাবে না দেখে আনতভাবে দেখি তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাবো না, ঠিক আছে। তাহলে আমরা যখন অবজার্ভ করব যে কোনো জিনিস তখন কিন্তু আমাদের অবজারভেশনটা ঠিকঠাক হতে হবে। আমাদের কেয়ারলেসলি আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্টাল মানে রেজাল্টগুলো নিই, রিডিংগুলো নিই, তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্ট নাও পেতে পারি, ঠিক আছে। এবং এটাও আমরা রিমুভ করতে পারি, যে অবজারভার বা যে পর্যবেক্ষণ করছে সে যদি নিজের ত্রুটিগুলো সম্পর্কে জেনে নিয়ে সঠিকভাবে রিডিংগুলো নেয় তাহলে এই এরারগুলো আমরা রিমুভ করতে পারবো, ঠিক আছে। নেক্সট আসছে ইমপারফেকশন অফ এক্সপেরিমেন্টাল টেকনিক, অর্থাৎ পরীক্ষা পদ্ধতির সময় যে কোনো অনিয়মের কারণে যে এরারগুলো হয় সেটাকে বলা হয় ইমপারফেকশন অফ এক্সপেরিমেন্টাল টেকনিক। ধরো কোনো একটা পরীক্ষায় তোমাকে ঘরের উষ্ণতা মাপতে হবে, তো তখন কি করা হয়, ঘরের উষ্ণতায় জল রেখে তার উপর থার্মোমিটার দিয়ে আমরা থার্মোমিটারের যে ল্যাবরেটরি থার্মোমিটারের রিডিং দেখে আমরা ঘরের উষ্ণতাটা বলি। এইবার ধরো যে ঘরে আমি এক্সপেরিমেন্টটা করছি সেটা একটা এসি ঘর হতেই পারে, তুমি ঘরে বসে তোমার বাড়িতে বসে করছো, প্রচণ্ড গরম, তুমি এসির মধ্যে বসে এক্সপেরিমেন্টটা করছো এবং থার্মোমিটার দিয়ে রুম টেম্পারেচার মাপছো, বা পাশে একটা কুলার রয়েছে, সেক্ষেত্রে তুমি যে রিডিংটা পাবে সেটা তো অ্যাকচুয়াল রুম টেম্পারেচার নাও, কারণ এনভায়রনমেন্টের থেকে এসি রুমের টেম্পারেচার অনেক কম থাকে। তো এইটা আমি একটা উদাহরণ দিলাম, এটা ওয়ান কাইন্ড অফ ইমপারফেকশন। বা তুমি ধরো তোমাদের এই এক্সপেরিমেন্টটা রয়েছে, এটা একটা সরল দোলকের পরীক্ষা। এটাতে কি করা হয় আমরা কি জানি, টি ইকুয়ালস টু সরল দোলকের দোলনকাল টি ইকুয়ালস টু 2π√L/g। এখানে এল হলো এই দোলকের দৈর্ঘ্য আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো আমাদের কি করতে হয়, আমাদের যেটা করতে হয় সেটা হলো এই বিভিন্ন দৈর্ঘ্যের জন্য আমাদের এই সরল দোলকে দোলনকাল ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। অর্থাৎ একে সামান্য দুলিয়ে ছেড়ে দিতে হয়, তারপর ধরো 20টা অসিলেশন বা 30টা অসিলেশন হতে কতটা সময় লাগছে, সেখান থেকে একটা অসিলেশন হতে কত সময় লাগবে সেই থেকে আমরা টাইম পিরিয়ডটা মাপতে পারি, ঠিক আছে। এবার এই এক্সপেরিমেন্টটা করার সময় আমাদের কি খেয়াল রাখতে হবে, চারপাশে যেন কোনো বায়ুপ্রবাহ না থাকে। ধরো মাথার উপর প্রচণ্ড স্পিডে ফ্যান ঘুরছে আর তুমি এই এক্সপেরিমেন্টটা করছো, তাহলে কিন্তু তুমি যে রিডিংটা পাচ্ছ, টি এর মেজারমেন্টে যে রিডিংটা পাচ্ছ, টি এর অ্যাকচুয়াল ভ্যালু তোমরা পাবে না। তো এইগুলো হলো ইমপারফেকশন, মানে এই ত্রুটিগুলো হচ্ছে পরীক্ষা পদ্ধতির অনিয়মের জন্য যে ত্রুটি হচ্ছে। কিন্তু এই ত্রুটিগুলো আমরা রিমুভ করতে পারি, আমরা ফ্যান বন্ধ করে এক্সপেরিমেন্ট করব,
ঠিক আছে, যতক্ষণ ধরে আমরা এই এক্সপেরিমেন্ট করব ততক্ষণ ফ্যান বন্ধ থাকবে। যখন আমি এই ধরনের, যেখানে উষ্ণতা, ঘরের উষ্ণতা মাপা, ঘরের মানে পরিবেশের উষ্ণতা, সেই সময় যে এনভায়রনমেন্টের যে উষ্ণতা সেটা আমরা মাপতে চাইছি, তো যথার্থই যেটা এনভায়রনমেন্টের উষ্ণতা সেটা যাতে মাপতে পারি আমরা দেখে নেব পাশে যেন কোনো গ্যাস বার্নার না থাকে। ঠিক আছে, কোনো গ্যাস বার্নার যদি চলে তখন উষ্ণতাটা আবার বেশি হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করে আমরা যদি এক্সপেরিমেন্টগুলো করি তাহলে কিন্তু আমরা এই যে কোনো ধরনের যে সিস্টেমেটিক এরার সেগুলো কিন্তু আমরা এই যে ইনস্ট্রুমেন্টাল এরার, অবজারভেশনাল এরার, ইমপারফেকশন অফ এক্সপেরিমেন্টাল টেকনিক, এই সমস্ত ধরনের যে এরার সেগুলো কিন্তু আমরা মিনিমাইজ করতে পারবো। নেক্সট আসছে হচ্ছে র্যান্ডাম এরার। র্যান্ডাম এরার বা অনিয়মিত এরার, এই নামটার সাথেই বুঝতে পারছো যে এই ধরনের এরার যেটা আসে সেটা হলো ভীষণ ইরেগুলার, তুমি কোনো লজিক দিয়ে এদেরকে বলতে পারবে না। এরা যে কোনো কারণে, আননোন রিজনের জন্য হতে পারে, অজানা কারণে হতে পারে, এবং যেহেতু এদের কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জানা হয় না, এগুলো হচ্ছে এর ফলে যে পরীক্ষা যে ত্রুটি হয় সেটা ভীষণ ইরেগুলার হয়। ঠিক আছে, এবং এগুলোকে আমরা কমপ্লিটলি এলিমিনেটও করতে পারি না। এগুলো কি কি কারণে হতে পারে? ধরো কোনো কারণে টেম্পারেচারের ফ্লাকচুয়েশন হলো, বা বায়ুর চাপের পার্থক্য হলো, বা কোনো কারণে প্রচণ্ড ভাইব্রেশন হলো, বা ধরো একটা সহজ এক্সাম্পল দিই, তোমরা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করছো, তো সেটার জন্য কি করা হয়, বিভিন্ন কারেন্টের জন্য ভোল্টেজ মেজার করা হয় এবং তারপরে গ্রাফ প্লট করা হয়। এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। কিন্তু এই ভিআই ক্যারেক্টারিস্টিকের ভোল্টেজ কারেন্ট যখন মেজার করা হয় তখন যদি তোমাদের ভোল্টেজ আপ ডাউন করে, সোর্স ভোল্টেজ আপ ডাউন করে, তখন কিন্তু তোমাদের এই রেজাল্টেও গন্ডগোল আসবে। ঠিক আছে, সঠিক হবে না, অর্থাৎ দেখবে যে স্ট্রেট লাইন হওয়ার কথা দেখবে আশেপাশে রেজাল্ট আসছে। তো এই এরারগুলো কিন্তু, এই ধরনের কারণ কিন্তু আমাদের হাতে থাকে না। র্যান্ডাম এরারের যে কারণ এটা চলে আসতে পারে। এবার যেই সময়টা এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে ওয়েট করে যেতে হবে, ওয়েট করে আবার কিছুক্ষণ পর আবার এক্সপেরিমেন্টটাকে করতে হবে। ঠিক আছে, তো এইটা হলো র্যান্ডাম এরার। আচ্ছা, লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট মানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক তো আমি আগের দিন বলে, যন্ত্রের সাহায্যে যত কম আমরা মাপতে পারি কোনো একটা ভ্যালু সেটাকে বলা হয় তার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। এবার এই লিস্ট কাউন্ট এরার মানে কি? এই লঘিষ্ঠ ধ্রুবকের কারণ, যেমন ধরো স্কেল, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক 0.1 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলে 0.01 সেন্টিমিটার, স্ক্রু গেজে 0.001 সেন্টিমিটার। তার মানে আমি যখন সাধারণ স্কেল দিয়ে একটা জিনিস মাপবো সেটাতে এরার থাকবে, এটাতে আরেকটু কম থাকবে, এটাতে আরেকটু কম থাকবে। তাহলে এই লিস্ট কাউন্টের জন্য যে এরারগুলো হয় সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট এরার। ঠিক আছে, এবার আমরা এরার অ্যানালিসিস করব। এরার অ্যানালিসিস মানে কি? আমরা দেখব যে আমরা যখন কোনো পরিমাপ করব সেই পরিমাপের মধ্যে আমাদের কি কি ত্রুটি থাকছে, সেই ত্রুটিগুলো আমরা এবার জানলাম কত কি রকমের ত্রুটি। এবার আমাদের কাজ হবে সেই ত্রুটিগুলোকে দূর করা। ঠিক আছে, এবার সেই ত্রুটি দূর করার জন্য আমাদের কতগুলো টার্ম আগে আমাদের জেনে নিতে হবে। সেগুলো কি? অ্যাবসলিউট এরার বা পরম ত্রুটি। বাংলা নামগুলো আমি লিখে দিচ্ছি। অ্যাবসলিউট এরার বা পরম ত্রুটি। তারপর হচ্ছে মিন ভ্যালু এরার বা গড় পরম ত্রুটি। বাংলা হাতের লেখাটা খুব খারাপ হচ্ছে আমার। আচ্ছা, রিলেটিভ এরার বা আপেক্ষিক ত্রুটি। আর পার্সেন্টেজ এরার বা শতকরা ত্রুটি। এবার আমরা এই ত্রুটিগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, এগুলো কি ব্যাপারগুলো? আমি তো তোমাদের বললাম যে আমরা কিন্তু আইডিয়ালি কোনো কিছু মানে প্রকৃত মান, আমাদের কোনো একটা কিছুর এক্স্যাক্ট ভ্যালু আমরা কিন্তু বের করতেই পারি না। আদর্শ মান কত হবে, আদর্শ বলে তো কিছু হয় না, আমাদের সব সময় কোথাও না কোথাও একটা অ্যাপ্রক্সিমেশনে যেতেই হয়। ঠিক আছে,
এইবার আমরা তাহলে এই যে ট্রু ভ্যালু, আমরা কি বলছি যে ট্রু ভ্যালু এবং মেজার্ড ভ্যালু এর যে ডিফারেন্স সেটাকে আমরা ত্রুটি হিসেবে বলছি, তাই তো? তাহলে এই ট্রু ভ্যালুটা আমরা পাবো কি করে, বা প্রকৃত ভ্যালুটা আমরা পাবো কি করে? কোনো জিনিস যদি আমরা অনেকবার করে মেজার করি, অনেকবার করে মেজার করি, তাহলে কিন্তু তার যে গড় মান সেখান থেকে আমরা ট্রু ভ্যালুটা পেতে পারি। ধরো কোনো একটা রাশি আমি মাপলাম x1, একবার মেপে দেখলাম x1, তারপরে x2, তারপরে x3, তারপর মাপলাম x4, এরকম ভাবে আমি n নাম্বার অফ টাইমস পর্যন্ত মেপে xn পেলাম, ঠিক আছে? তাহলে এর গড় মান বা ট্রু ভ্যালু আমি কি বলতে পারি? এর গড় মান, গড়কে আমি x বার কেউ লেখে, এর উপর দিলে বার, কেউ লেখে x অ্যাভারেজ, যার যেরকম সুবিধে সে সেরকম লিখবে, তাহলে আমি এটাকে প্রেফার করি। তাহলে গড় মান কি হবে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, এইভাবে আমি n নাম্বার অফ টাইমস অবধি যাব, গিয়ে এটাকে ডিভাইডেড বাই n করে দেব, তাহলে এটা আমার পেয়ে যাবে গড় মান। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি, i ইকুয়ালস টু 1 to m n সাম ওভার xi, ঠিক আছে? এটা আমার গড় ভ্যালু বেরিয়ে গেল। এইবার এই গড় ভ্যালুটাই কিন্তু আমার ট্রু ভ্যালুর হিসেবে ট্রিটেড হবে, ঠিক আছে? এইবার আমি অ্যাবসলিউট এরার বা পরম ত্রুটি কি করে বার করব? আমার এই যে ট্রু ভ্যালুটা এলো, এই ট্রু ভ্যালুর থেকে এই প্রত্যেকটা মেজারমেন্ট কতটা ডিফার করছে, দ্যাট উইল গিভ মাই অ্যাবসলিউট এরার অর পরম ত্রুটি। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? করলে বুঝতে পারবে। দেখো আমি কি মাপলাম, আমি তো ট্রু ভ্যালু একটা পেয়ে গেলাম। এবার এই ট্রু ভ্যালুর থেকে এই যে প্রত্যেকটা মেজার্ড ভ্যালু কতটা ডিফার করছে, দ্যাট উইল মাই পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরার, ঠিক আছে? পরম ত্রুটি মানে হচ্ছে ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুদের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাবসলিউট এরার। তাহলে আমার এখানে কতগুলো মান আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমার অ্যাবসলিউট এরার বেরোবে। সেটা কত হবে? ডেল্টা x1 ইকুয়ালস টু x বার মাইনাস x1, ডেল্টা x2 x বার মাইনাস x2, এইভাবে বেরোতে বেরোতে আমি xn পর্যন্ত যাব, গিয়ে আমার এই দেবে। তাহলে এই প্রত্যেকটা কিন্তু আমার হচ্ছে তোমার অ্যাবসলিউট এরার, ঠিক আছে? তারপরেরটা আমি কি বলেছি? মিন অ্যাবসলিউট এরার। মিন অ্যাবসলিউট এরারটা কি? এই যে অ্যাবসলিউট এরারগুলো পেলাম, এবার দেখো এটার কোনোটা ধনাত্মকও হতে পারে, যদি এইটা এই ট্রু ভ্যালুর থেকে কম হয় এটা তখন পজিটিভ, আবার x2 ধরো এটার থেকে বেশি তাহলে নেগেটিভ, আবার এটাও ধরো বেশি তাহলে নেগেটিভ। এইভাবে আমার এই অ্যাবসলিউট এরার কিন্তু পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, ঠিক আছে? এবার মিন অ্যাবসলিউট এরার কি? মিন অ্যাবসলিউট এরার, এই যে আমি প্রত্যেকটা অ্যাবসলিউট এরার পেলাম, এদের যে গড়, এর ধনাত্মক মানের গড় বা এদের মডিউলাসের গড়, ঠিক আছে, সেটা হবে আমার মিন অ্যাবসলিউট এরার। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি প্লাস মাইনাস নেব না, খালি এর ম্যাগনিটিউডটা কনসিডার করব, করে এদের অ্যাভারেজ বের করব। তার মানে এটা হবে মড অফ প্লাস মড অফ x2 প্লাস এইভাবে ডট ডট করে গিয়ে মড অফ ডেল্টা xn ডিভাইডেড বাই n। और এটাকে আমি কিভাবে লিখতে পারি? 1 by n sum over I equals to 1 to n mod of xi by n, by n তো চলে গেছে, এটা হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? এইটা হলো আমার হচ্ছে মিন অ্যাবসলিউট এরার, বা গড় পরম ত্রুটি। বোঝা গেল? সবাই বুঝতে পারলে? আচ্ছা, এইবারে এই তাহলে আমার কি কি আগেরটাতে আমি কি কি দেখেছি? আমি এইটা দেখলাম, অ্যাবসলিউট এরার বের করা শিখে গেলাম, মিন অ্যাবসলিউট এরার বের করা শিখে গেলাম। এবার আমি বের করব কি? রিলেটিভ এরার। রিলেটিভ এরার বা আপেক্ষিক ত্রুটি, সেই ব্যাপারটা কি? সেটার মানে হচ্ছে একে আমি ডেল্টা এক্স
ডেল্টা এক্স এইভাবে রিপ্রেজেন্ট করব। সেটার মানে কি, এই যে আমি গড় আপেক্ষিক ত্রুটি পেলাম, মানে ডেল্টা এক্স বাই এক্স বার, এদের যে অনুপাত, অর্থাৎ গড় পরম ত্রুটি এবং এটার যে ট্রু ভ্যালু বা এটার যে অ্যাভারেজ ভ্যালু, তাদের যে অনুপাত, সেটাকে আমি বলবো আপেক্ষিক ত্রুটি বা পরম ত্রুটি। বোঝা গেল আপেক্ষিক ত্রুটি বা পরম ত্রুটি কি? এইবার এইটাকে তুমি নিয়ে যাও পার্সেন্টেজ, এটাকে শতকরায় নিয়ে যাও। ডেল্টা এক্স পার্সেন্ট যে কোনো নাম্বারকে পার্সেন্টেজে নিতে গেলে কি করতে হয়, এর সাথে 100 মাল্টিপ্লাই করতে হয়, করে পার্সেন্টেজ সাইন দিতে হয়। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার পার্সেন্টেজ এরার। আচ্ছা, এই যে ডেল্টা মিন অ্যাবসলিউট ভ্যালু, এটার কিন্তু ইউনিট থাকবে, এটার ইউনিট থাকবে, অ্যাভারেজ ভ্যালু এটার ইউনিট থাকবে, কিন্তু থাকবে না কোনটা, এই রিলেটিভ এরার আর পার্সেন্টেজ এরার, এই দুটো হবে ইউনিটলেস। ঠিক আছে, এবার যখনই আমি এই কোয়ান্টিটিগুলো মেজার করতে পারবো, তখন আমি কোনো রেজাল্টকে কিভাবে লিখবো, ধরো আমি পরিমাপ করব, তাহলে এইটা আমার ট্রু ভ্যালু বেরোলো বা অ্যাভারেজ ভ্যালু বেরোলো, এর সাথে কত এরার থাকতে পারে, প্লাস মাইনাস ডেল্টা এক্স, এইভাবেও লিখতে পারি, কেউ এইভাবেও এটাকে লিখতে পারে। খালি আমি এখানে গড় কল্পনা, মিন অ্যাবসলিউট এরার কনসিডার করলাম বা গড় পরম ত্রুটি কনসিডার করলাম, বা কেউ এটাকে এইভাবেও লিখতে পারে, প্লাস মাইনাস ডেল্টা এক্স, বা কেউ এটাকে এইভাবেও লিখতে পারে, প্লাস মাইনাস ডেল্টা এক্স পার্সেন্ট। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্নে স্পেসিফিক্যালি চাওয়া হয় গড় পরম ত্রুটি নির্ণয় করো এবং ত্রুটি সহযোগের 80টির মান কত হবে লেখো, রিলেটিভ এরার বের করো বা আপেক্ষিক ত্রুটি বের করো এবং ত্রুটি সহযোগে এর মান কত হবে লেখো, এক্ষেত্রেও তাই। ঠিক আছে, এবার যে অঙ্কে যেরকম আমাদের বের করতে বলবে, আমরা সেই অনুযায়ী আমাদের কাজটা করব। তাহলে এই অবধি সকলের বোঝা গেল কিনা বলো? আচ্ছা, এইবারে আমরা একটা অঙ্ক দেখি। দেখো, অঙ্কটা ইংলিশে দেখে ঘাবড়াবার কিছু নেই, আমি বাংলায় বলে দিচ্ছি। যারা ইংলিশে আছো তাদের দুঃখ রইল না, যারা বাংলায় পড়ছো তাদের জন্য আমি বলে দিচ্ছি। কি বলছে, একটা পেন্ডুলাম রয়েছে, টাইম ফর 20 অসিলেশনস অফ আ পেন্ডুলাম ইজ মেজার্ড অ্যাজ T1, T2 আর T3 বলে দিয়েছে। মানে কি, একটা পেন্ডুলাম রয়েছে, তার 20টা অসিলেশন মেজার করা হয়েছে এবং 20 অসিলেশনে মেজার করার ফলে তার কি কি টাইম দেখা গেছে। প্রথমটা হচ্ছে 39.6 সেকেন্ড, তার পরেরটা হচ্ছে 39.9 সেকেন্ড, আর তার পরেরটা হচ্ছে 39.5 সেকেন্ড। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে বলেছে, মোস্ট অ্যাকিউরেট টাইম ফর 20 অসিলেশনস। মোস্ট অ্যাকিউরেট টাইম বলাও যা, এর অ্যাভারেজ ভ্যালু বের করাও তাই, তাই তো? কোনো অসুবিধা আছে বুঝতে? দেখো, আমার টি বার ইকুয়ালস টু কি হবে, T1 প্লাস T2 প্লাস T3 ডিভাইডেড বাই 3 কত হয় দেখো, 39.6 প্লাস 39.9 প্লাস 39.5 ডিভাইডেড বাই 3 সেকেন্ড কত হয় বলো তো? 15, 20 শূন্য হাতে থাকলো 2, 11, 111/3। ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর এটার ভ্যালু বের করে বলো। ক্যালকুলেটর আছে? হ্যাঁ হ্যাঁ, সরি, 119, হ্যাঁ 119, তাহলে কত আসবে? 39. আমি 6-7 নেব না, আমি 6-7 নেব না। কেন নেব না? আমার এখানে ডেসিমাল, আগের দিন সিগনিফিকেন্ট ফিগার বলেছিলাম। হ্যাঁ, এটা ফার্স্ট ডেসিমাল পর্যন্ত আছে, তাহলে আমি সেকেন্ড ডেসিমালে যাব কেন? তাহলে 39 পয়েন্ট কত, 39.6 কত বললে, 69 না কত বললে?
তাহলে 6 7 হলে তো 7 সেকেন্ড হবে, ঠিক আছে? তাহলে দেখ, হ্যাঁ বলো। হ্যাঁ আমি তো ইয়ে করব, না না আমি তো, এটা তো 7 মানে 5 এর বেশি, মোর দ্যান 1 5, তো মোর দ্যান 5 হলে ইভেন অর্ডার কোনো ব্যাপার আসবে না। যদি 5 থাকে বা তখন ওই ইভেন অডগুলো দেখে নিতে হবে, ঠিক আছে? 5 এর বেশি হলে চিন্তা করবে না, একদম তার নেক্সট ডিজিট হয়ে যাবে। তাহলে দেখো আমার কি বের করলাম, মোস্ট অ্যাকিউরেট টাইম। এটা যদি মোস্ট অ্যাকিউরেট না বলে বলতো তোমার অ্যাভারেজ টাইম কত, তখন এটাই হতো। এবারে বলেছে অ্যাবসলিউট এরার্স কথাটা বলেছে, অ্যাবসলিউট এরার্স বা প্রকৃত ত্রুটি, ঠিক আছে? এবার সেটার ভ্যালু কত কি বলেছি, তাহলে এটা কি হবে, ডেল্টা T1 ইকুয়ালস টু টি বার মাইনাস T1, তাই তো? তার মানে প্রথমেরটা হবে 0.1 সেকেন্ড, তারপরেরগুলো আমি মুখে করব, T2 ইকুয়ালস টু মাইনাস 0.2 সেকেন্ড, আর ডেল্টা T3 ইকুয়ালস টু 0.2 সেকেন্ড। বোঝা গেল? দেখো আমি তোমাকে আগেই একবার বলেছিলাম যে এই ভ্যালুগুলো কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। অ্যাবসলিউট এরার কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, পরম ত্রুটি যেটা বলেছিলাম। তো এবার আমাদের তার মানে এই অ্যাবসলিউট এরার্স বা পরম ত্রুটি নির্ণয় করা হয়ে গেল। এবার বলেছে রিলেটিভ এরার বের করা। তো রিলেটিভ এরার বের করার আগে আমাকে কি করতে হবে, গড় পরম ত্রুটি নির্ণয় করতে হবে। তাহলে সেটার মান কি, সেটার মান কিন্তু প্রত্যেকটার মড। তাহলে আমি আর লিখবো না, 0.2 প্লাস 0.2 ডিভাইডেড বাই 3, তার মানে 0.5/3 কত হবে দেখো, দেখে বলো। 0.2 সেকেন্ড। তাহলে এটা হলো আমার রিলেটিভ এরার, সরি অ্যাবসলিউট এরার। তাহলে অ্যাবসলিউট এরার দিয়ে যদি আমাকে টি এর ভ্যালু বের করতে বলে, তখন এটার মান কত হবে, 39.7 প্লাস মাইনাস 0.2 সেকেন্ড। বোঝা গেল? বোঝা গেল? এইবারে বলেছে হচ্ছে আমার রিলেটিভ এরার বের করতে। তাহলে রিলেটিভ এরার মানে কি, রিলেটিভ এরার মানে হচ্ছে ডেল্টা টি বার বাই টি মিন। তাহলে ডেল্টা টি বার হচ্ছে 0.2 আর টি হচ্ছে 39.7। এখানে কোনো ইউনিট হবে না, এটার ভ্যালু কত আসবে বলো? কত আসছে? হ্যাঁ এরার আসুক, এরারে তোমার ওটা কোনো এরারে তোমাকে যেতে হবে। 005 এটা হলো আমার রিলেটিভ এরার। এবার রিলেটিভ এরার অ্যাড করে কেউ যদি নাম্বারটাকে আমাকে লিখতে বলে, তাহলে এটা হবে 39.7 প্লাস মাইনাস 0.005। এইবারে হচ্ছে আমার পার্সেন্টেজ এরার। পার্সেন্টেজ এরার মানে আমি যখন যে কোনো নাম্বারকে পার্সেন্টেজে নিতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর পার্সেন্টেজ সাইন দিতে হবে, তাহলে এটা হবে 0.5%। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ এরার বের করা শিখলে, এগুলো সমস্ত বের করা শিখলে, বুঝতে পারলে? যা যা কোয়ান্টিটি আমি দেখো এখানে বলেছি প্রত্যেকটা কিন্তু তোমরা বের করতে পারবে, যে অঙ্কে যেভাবে বের করতে দেবে সেই অঙ্কে সেইভাবে তোমরা বের করতে পারবে। ঠিক তো? আচ্ছা এবার তাহলে আমি নেক্সট যাই। এবার হচ্ছে প্রোপাগেশন অফ এরার বা কম্বিনেশন অফ এরার। প্রোপাগেশন বা কম্বিনেশন অফ এরার বা এরারের সংযোগ বলতে কি বোঝায়, ধরো তুমি ভরবেগ মাপলে P ইকুয়ালস টু mv, তাহলে আমি ভর মেপেছি, ভর মাপাতে আমার এরার এসেছে, আমি বেগ মেপেছি, বেগ মাপাতেও এরার এসেছে। এবার এই দুটো রাশি গুণ করলে আমি ভরবেগটা পাবো। তাহলে এই গুণ করার ফলে আমার এই যে ভরবেগ, এই রাশির মধ্যে এরারটা কিভাবে যাবে সেটা আমি এই প্রোপাগেশন অফ এরার বা কম্বিনেশন অফ এরার এইগুলো যদি পড়ি তাহলে জানতে পারবো। বা ধরো
তুমি ক্যালোরিমিটারের সাহায্যে কোনো কিছু পরিমাপ করছো, তাহলে তুমি একটা উষ্ণতা পেলে প্রথমে θ1, তারপরে সেই উষ্ণতাটা বেড়ে হলো θ2। এবার এই দুটো ডিফারেন্স বের করে তুমি উষ্ণতা কত বৃদ্ধি পেলো বা কত হ্রাস পেলো সেটা তুমি জানলে। তাহলে এখানে দুটো রাশি বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগের ক্ষেত্রে এরারটা কি কমে যাবে, না একই থাকবে, না বেড়ে যাবে, সেসব জানতে হবে আমাকে। তার মানে কি, যখন কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ এক্সপোনেন্ট, মানে আমি যখন কোনো রাশি ভৌত রাশির মান ক্যালকুলেট করতে চাইছি, সেই ভৌত রাশিটা অন্য যে সমস্ত রাশিগুলোর ওপর ডিপেন্ড করে থাকে, সেই প্রত্যেকটা রাশি আমি আলাদা আলাদাভাবে পরিমাপ করছি এবং সেই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমার পরিমাপের কিছু ত্রুটি থাকছে। তাহলে সেই ত্রুটিগুলো ওই ফাইনাল রাশিতে কিভাবে প্রোপাগেট হচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটা এবার আমি শিখব। ঠিক আছে, প্রথমেই হচ্ছে এরার ইন সাম অফ টু কোয়ান্টিটিস, অর্থাৎ যোগের ক্ষেত্রে আমার কিভাবে তোমার ত্রুটিটা হচ্ছে। ধরো তুমি দুটো রাশি মাপছো, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। এক্স রাশির ক্ষেত্রে কিভাবে ত্রুটি আছে, এক্স প্লাস ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স হচ্ছে অ্যাবসোলিউট এরার বা পরম ত্রুটি, আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। এবার এই দুটো রাশি থেকে এই দুটো রাশি যোগ করে তুমি একটা রাশি পাও, সেটা হলো এ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তাহলে এবার এক্স আর ওয়াই এর ভ্যালু যদি বসিয়ে দাও, তাহলে আমি কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। এই লাইনটা বুঝতে পারলে তো সবাই? আচ্ছা, এবার এ তো একটা রাশি, তাহলে এ রাশির এটা হলো কিছু বলছো কেউ? আচ্ছা, আমি একটা রাশি পরিমাপ করতে চাইছি এ, এই রাশিটা দুটো রাশির ওপর নির্ভরশীল, দুটো রাশির যোগফল, একটা এক্স আর একটা ওয়াই। তো এক্স কে আমি পরিমাপ যখন করলাম, দেখলাম এটা ওর অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, আর এটা হলো ওর অ্যাবসলিউট এরার বা পরম ত্রুটি। ওয়াই এর ক্ষেত্রেও তাই দেখলাম। এবার এই দুটো যোগ করে তো আমি এ পাচ্ছি, তাহলে এ ইকুয়ালস টু কি লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস, মানে কি এটা ইকুয়ালস টু কিভাবে আসছে, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। ঠিক আছে, এটা আসছে। এবার এটা ইকুয়ালস টু আমি কিভাবে লিখবো, এক্স প্লাস ওয়াইটা নিয়ে নাও, আর এখানে তুমি প্লাস কমন নাও করে প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। বুঝতে পারলে? আচ্ছা, এবার এই যে এই রাশিটা পরিমাপ করলে, এই রাশির এটা হলো মিন ভ্যালু আর এইটা হলো অ্যাবসলিউট এরার বা প্রকৃত ত্রুটি, পরম ত্রুটি। তাহলে এইটার সাথে, এবার এই রাশিটার সাথে যদি আমি এটাকে তুলনা করি, তাহলে কি পাবো, বা এইটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এ প্লাস মাইনাস ডেল্টা প্লাস, আমি এদিকে দিই প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তাহলে এই যে ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা এ ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। অর্থাৎ আমি যখনই এরার কনসিডার করব, তখনই আমি বলে দেব আমার এরার যা কিছু হতে পারে, কিন্তু আমি রেঞ্জ বলবো, অর্থাৎ ওর মধ্যে ম্যাক্সিমাম এরার কতটা সেটা বলবো। তাহলে ম্যাক্সিমাম এরার আমার কত হবে, যখন দেখো এই প্লাস মাইনাস থাকা মানে কি, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হতে পারে, ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ওয়াই হতে পারে, মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হতে পারে, মাইনাস ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ওয়াই হতে পারে। সব থেকে কম ত্রুটি কোথায় এক্ষেত্রে, আর এই দুটো মাঝামাঝি, আর সব থেকে বেশি ত্রুটি হচ্ছে যোগের ক্ষেত্রে। এটা তো সবাই বুঝতে পারো, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ত্রুটি কত, আমি যখন এর এই যে ত্রুটিটার কথা বলবো, তখন আমি সবসময় বলবো ম্যাক্সিমাম ত্রুটি কত হচ্ছে। তাহলে সেই ডেল্টা এ ইকুয়ালস টু আমার কত হবে, ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই।
ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু বিয়োগ নেব না। কেন নেব না? কারণ আমি এখানে ম্যাক্সিমাম যে এরার সেটাকে আমি কনসিডার করছি। এর পরিমাপের সর্বোচ্চ ত্রুটি, এটা হলো আমার সর্বোচ্চ ত্রুটি হবে। আমি যদি সর্বোচ্চ ত্রুটিটা বলে দিই, মেনশন করে দিই, তাহলে আমার কমও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এরার, আমাকে সবসময় কোনো কিছুর ম্যাক্সিমাম যে ওর মধ্যে এরার থাকবে সেটা বলতে হবে। তাহলে যোগের ক্ষেত্রে কিভাবে হচ্ছে বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এবার চলে আসো বিয়োগের ক্ষেত্রে। এবার ধরো একটা রাশি, এ রাশিটা এক্স আর ওয়াই এর ওপর এইভাবে নির্ভরশীল, অর্থাৎ দুটো রাশি বিয়োগ করলে আমি এটাকে পাবো। তাহলে এক্স এর মধ্যে তো আমি বলেই দিয়েছি আগে এক্স ইকুয়ালস টু, তাহলে এ ইকুয়ালস টু আমি কি লিখবো, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস, বা প্লাস যদি লিখি প্লাস মাইনাস ডেল্টা এক্স মাইনাস প্লাস ডেল্টা ওয়াই। দেখো এবার এর মধ্যে যে যদি ত্রুটি থাকে ডেল্টা এ, তাহলে এটা কি হবে, এ প্লাস মাইনাস ডেল্টা এ ইকুয়ালস টু কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই মানে এ, হ্যাঁ মাইনাস কমন নিয়েও নেওয়া যেত, কিন্তু আমি যদি মাইনাস কমন নিতাম তাহলে মাইনাস প্লাস ডেল্টা এক্স প্লাস মাইনাস ডেল্টা ওয়াই, একই ব্যাপার। ঠিক আছে, আমি প্লাস কমন নিয়েছি। ওয়াই আর এক্স, আমার তো এক্স মাইনাস ওয়াই আছে, মাইনাসে মাইনাসে প্লাস, ও এটা প্লাস মাইনাস, আমি প্লাস যদি কমন নিই, প্লাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস কমন নিতে বলছো? হ্যাঁ সাইন চেঞ্জ করতে হতো, কারণ তুমি এখানে এসো, যদি তুমি স্টেপ করে করো তাহলে এখানে আসবে এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ডেল্টা এক্স, আর মাইনাসের জন্য এটা সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস প্লাস হবে। ঠিক আছে, এই যে মাইনাসটা তো এটার উপর অ্যাক্ট করবে, এইটার উপর, তাহলে প্রথমের সাইনটা মাইনাস, পরের সাইনটা প্লাস। বুঝেছো? বুঝেছো? সেই জন্যই এটা প্লাস রেখেছি আমি। এবার তার মানে এবার এইটা মানে এইটা হলো, এবার তাহলে ম্যাক্সিমাম এরার, সর্বোচ্চ ত্রুটি, ম্যাক্সিমাম এরার কত হবে, যখন দুটোই প্লাস হবে। হ্যাঁ কি না সবাই এগ্রি করছো? এটাই আমার ম্যাক্সিমাম এরার, আমি সবসময় সর্বোচ্চ ত্রুটিটাই বলবো। অর্থাৎ আমি বিয়োগের ক্ষেত্রেও কি দেখলাম, যদি দুটো রাশি যোগ বা বিয়োগ এইভাবে রিলেটেড থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এরার সিম্পলি যোগ হয়, যোগ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এরার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, এবার যদি আমি এই সংক্রান্ত অ্যাডিশন আর সাবট্রাকশনের উপর দুটো অঙ্ক করব, একটা অঙ্ক করব। দেখো কি বলেছে, টু ফোর্সেস, দুটোর ভ্যালু বলে দিয়েছে। একটা ফোর্স হচ্ছে F1 ইকুয়ালস টু 25 প্লাস মাইনাস 0.2 ডাইন, আর একটা ফোর্স বলেছে F2 ইকুয়ালস টু 18, যারা বাংলায় পড়ছো ভয় পাওয়ার কিছু নেই, আমি তো বলে দিচ্ছি 0.3 ডাইন। আমার লিখতে সুবিধা হয়েছে সেই জন্য আমি করেছি, আমার সুবিধার জন্য। অ্যাক্ট সাইমালটেনাসলি অন আ পার্টিকেল, মানে ধরো একটা বস্তু রয়েছে এখানে,
এখানে একটা বস্তু রয়েছে, দুটো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ফাইন্ড দেয়ার রেজাল্টেন্ট হোয়েন দে অ্যাক্ট ইন সেম ডিরেকশন। আগে আমি সেম ডিরেকশনটা ধরবো। ধরো এখানে একটা বড় পাথর রয়েছে, একজন এদিক দিয়ে ঠেলছে F1 দিয়ে, আর একজনও এদিকেই ঠেলছে F1 দিয়ে। যেহেতু দুটোর ক্ষেত্রে একই ডিরেকশন, তাহলে তাদের রেজাল্টেন্টটা কি হবে? এদের স্কেলার সাম হবে। তাহলে আমি যদি যোগ করি তাহলে কি হবে? 25 প্লাস 18 প্লাস মাইনাস 0.2 প্লাস 0.3, তার মানে 43 প্লাস মাইনাস 0.5 ডাইন। এগ্রি করছো? এইটা হলো আমার এরার। এবার যদি তোমাকে এই ভ্যালু থেকে যদি তোমাকে বলে রিলেটিভ এরার বের করো বা আপেক্ষিক ত্রুটি বের করো, তখন রিলেটিভ এরার কি হতো, কি হবে বলো তো? এখানে রিলেটিভ এরার, এখানে রিলেটিভ এরার কি হবে? ভেরি গুড, 0.5/43 হবে। আর পার্সেন্টেজ এরার কি হবে? এটাকে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করে দিলে তুমি পার্সেন্টেজ এরার পেয়ে যাবে। এইবার বলেছে যখন এরা অপোজিটলি ডাইরেক্টেড, তার মানে এই বস্তুটা রয়েছে, একজন এদিক থেকে ঠেলছে, একজন এদিক থেকে ঠেলছে, একই সরলরেখা বরাবর, নয়তো তো আমি এইভাবে যোগ বিয়োগ করতে পারতাম না। একই সরলরেখা বরাবর, এই যে কিন্তু অপোজিটলি ডাইরেক্টেড, সেক্ষেত্রে আমার রেজাল্টেন্ট ফোর্স কত হবে? দুটো মাইনাস, বড়টা থেকে ছোটটা, F1 মাইনাস F2। তাহলে এটার ভ্যালু কত হবে? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, অর্থাৎ 7 প্লাস মাইনাস 0.5ই হবে। ঠিক আছে, এখানে প্রপারলি ইউনিট দিতে হবে, ইউনিট না দিলে কিন্তু অঙ্ক ভুল, অঙ্কের নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এই অবধি বুঝতে পারলে সবাই? কোনো অসুবিধে নেই? বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে চলে এসো মাল্টিপ্লিকেশন অফ টু কোয়ান্টিটিস। যেমন তোমাদের আমি বলেছিলাম P ইকুয়ালস টু MV। এরকম যদি কোনো রাশি থাকে, ধরো A ইকুয়ালস টু X ইন্টু Y, এইভাবে রয়েছে। এবার A মানে কি? A প্লাস মাইনাস ডেল্টা A, আর X মানে কি? X প্লাস মাইনাস ডেল্টা X, Y প্লাস মাইনাস ডেল্টা Y। ঠিক আছে, এবার এটাকে গুণ করে দাও। XY প্লাস মাইনাস ডেল্টা X ইন্টু Y প্লাস মাইনাস X ইন্টু ডেল্টা Y প্লাস মাইনাস ডেল্টা X ইন্টু ডেল্টা Y। এবার এখানে একটা কনসেপ্টের ব্যাপার দেখো, ডেল্টা X ডেল্টা Y এগুলো খুবই ছোট কোয়ান্টিটি, ধরো 0.01 বা 0.1 এই ধরনের কোয়ান্টিটি। এবার এদেরকে যদি আমি গুণ করি সেটা আরও ছোট হয়ে যায়, এটা সবাই জানো। ধরো এই দুটোকেই যদি আমি গুণ করি তাহলে আমার 0.001 আরও ছোট হয়ে গেল, হ্যাঁ কি না? তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা তখন এই টার্মগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি, এটাকে আমি ধরবো নেই। তাহলে আমার এখানে কি হবে? XY মানে হচ্ছে A প্লাস মাইনাস Y ডেল্টা X প্লাস মাইনাস X ডেল্টা Y। তাহলে আমি কম্পেয়ার যদি করি, করে আমি কি পাবো? প্লাস মাইনাস ডেল্টা A ইকুয়ালস টু প্লাস মাইনাস Y ডেল্টা X প্লাস মাইনাস X ডেল্টা Y। অর আমি যদি A দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কি পাবো? প্লাস মাইনাস ডেল্টা A মানে কি? A মানে XY, তাহলে XY দিয়ে ভাগ করছি, YY কেটে যাচ্ছে, তাহলে X প্লাস মাইনাস ডেল্টা Y বাই Y। ঠিক আছে, একদম, হ্যাঁ একদম রিলেটিভ এরার হয়ে গেল। তাহলে এবার আমি যদি ম্যাক্সিমাম পসিবল এরার বা সর্বোচ্চ ত্রুটি দুটোরই পজিটিভটা নিতে হবে। তোমাদের যদি এরকম ডিডাকশন দেয় তখন কিন্তু, বা এক্সপ্লেনেশন চায়, তখন কিন্তু তোমাদের এটাই কারণ বলতে হবে, যেহেতু আমি সর্বোচ্চটা নিচ্ছি সেজন্য খালি ধনাত্মক সাইনগুলো আমি কনসিডার করব। তাহলে ডেল্টা X বাই X প্লাস
ডেল্টা ওয়াই বাই ওয়াই হয়ে গেল। তাহলে দেখো আগের ক্ষেত্রে আমি কি দেখেছিলাম, আগের ক্ষেত্রে আমি দেখেছিলাম তাদের অ্যাবসলিউট যোগ আর বিয়োগের ক্ষেত্রে পরম ত্রুটি, তাদের পরম ত্রুটি যোগফলের সমান হয়েছিল। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখলাম, এক্ষেত্রে আমরা দেখলাম আপেক্ষিক ত্রুটি যোগফলের সমান, অর্থাৎ এই যে আমরা যে এটা মাপলাম তার যে আপেক্ষিক ত্রুটি, সেই ত্রুটির মান এক্স এর আপেক্ষিক ত্রুটি এবং ওয়াই এর আপেক্ষিক ত্রুটি যোগফলের সমান। বোঝা গেল? এটার একটা অঙ্ক দেখি তাহলে আমি বুঝতে পারবো কি বলেছে পার্সেন্ট। আচ্ছা, এর আগে এখানে একটা, একে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে কি হবে, ডেল্টা এ বাই এ পার্সেন্ট ইকুয়ালস টু সব কটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এইভাবেও লিখতে পারি। এইবারে একটা অঙ্কে চলে এসো, কি বলেছে, বলেছে দ্য পার্সেন্টেজ এরার ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড স্পিড, মানে ভর এবং বেগের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে পার্সেন্টেজ এরার হচ্ছে 2%। তো সেটাকে আমি কিভাবে লিখবো, ডেল্টা এম বাই এম, এটা হলো আমার, এগুলো কিন্তু প্রপার সাইন দিয়ে লিখবে, এইগুলোতে কিন্তু যেন ভুল হবে না। পার্সেন্টেজ মানে এখানে একটা পার্সেন্টেজের সাইন দেবে। ডেল্টা ভি মানে হচ্ছে, ডেল্টা ভি বাই ভি মানে হচ্ছে 3%। এই এরার অ্যানালিসিসে কিন্তু তোমাদের প্রত্যেকবার কোয়েশ্চেন আসে, জয়েন্ট আইআইটি, জেই মেন্স, এইগুলো থেকেও এরার অ্যানালিসিসে প্রশ্ন আসে। সুতরাং ভালো করে আর সোজা প্রশ্ন, এগুলো থেকে খুব কঠিন কোয়েশ্চেন কিন্তু আসে না। সুতরাং ভালো করে করলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো ইজিলি অ্যাটেন্ড করা যায়। আচ্ছা, তাহলে তোমার মাস এবং স্পিডের যে পার্সেন্টেজ এরা সেটা বলে দিয়েছে। এবার আমাকে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ মানে হচ্ছে এমভি। তাহলে রৈখিক ভরবেগের আমার পার্সেন্টেজ এরার কত হবে, ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। সবাই এগ্রি করছো? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি পার্সেন্ট নিয়ে নিই, তাহলে এখানে আমি পার্সেন্ট নেব, তাহলে আমার হবে হচ্ছে 5%। দেখো কত ইজি। এবার হচ্ছে ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে ধরো কোনো, হ্যাঁ ইয়েস ইয়েস, 1 ফর এমসিকিউতে আসবে। তোমাদের আমি সিলেবাসটা বারবার দেখতে বলেছি, দেখবে এখানে কিন্তু সিলেবাসে দেখবে এটা আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে হচ্ছে তোমার ভিএসএ আর এমসিকিউ। ভিএসএ থেকে তোমাদের জিজ্ঞাসা করতে পারে, এই সংজ্ঞাগুলো তোমরা একটু জেনে রাখবে। পরম ত্রুটি কাকে বলে, আপেক্ষিক ত্রুটি কাকে বলে, শতকরা ত্রুটি কাকে বলে, সিস্টেমেটিক এরার কি, র্যান্ডাম এরার কি, এই সংজ্ঞা অনেক সময় দিয়ে দেয় বা অঙ্কও বের করতে দেয়। আর এগুলো তো এমসিকিউতেই আসে, এগুলো ডেসক্রিপটিভে আসবে না। না, এটা তুমি মুখে মুখেও করে দিতে পারো। ইয়েস, সব জায়গাতেই তুমি মুখে কিন্তু তোমাকে তো জানতে হবে প্রপারলি, নয়তো তো ভুলভাল করবে। এবং কোথায় ভুল হবে জানো, যখন কোয়েশ্চেন খুব কনসেপচুয়াল হবে না, তখন কিন্তু তোমরা কনসেপ্টে গিয়ে আটকে যাবে। সেজন্য প্রপারলি তোমাদের জানতে হবে, বুঝেছো? এবার চলে এসো ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রে কি a ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। তো এক্স ডিভাইডেড বাই ওয়াই যদি হয়, তখন আমার কি হবে, a প্লাস মাইনাস ডেল্টা a ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। অর এক্স আমি কমন নিলাম, 1 প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স, আর এখান থেকে আমি ওয়াই কমন নিলাম, 1 প্লাস মাইনাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। অর এক্স বাই ওয়াই 1 plus minus delta x by x, 1 plus minus delta y by y to the power minus 1 equals to xy মানে a লিখতে পারি, তাহলে 1 plus minus delta x by x। আচ্ছা, এইখানে বাইনোমিয়াল এক্সপ্যানশন, এটাতে কি হয়, 1 minus del y by y, তারপরে হয় প্লাস del y by y তার হোল স্কোয়ার, তারপর হয় মাইনাস ডেল ওয়াই বাই ওয়াই তার হোল কিউব, এইভাবে যায়। এবার যে টার্মটা নিজেই ছোট, ডেল্টা ওয়াই বাই ওয়াই একটা ছোট টার্ম, বুঝতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, তাহলে তার স্কোয়ার কিউব এগুলোও খুব ছোট হবে। তাহলে এই টার্মগুলোকে আমরা কি করবো, এই টার্মগুলোকে আমরা নেগলেক্ট করবো, এগুলো হায়ার অর্ডার টার্মগুলো নেগলেক্টেড।
উচ্চ ঘাতের যেহেতু ডেল্টা ওয়াই বাই ওয়াই একটি ছোট রাশি, সুতরাং এদের উচ্চ ঘাতের মান উপেক্ষণীয়। করে তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, a ইন্টু 1 প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স 1 মাইনাস ডেল ওয়াই বাই ওয়াই। এবার আমি গুণ করব, গুণ করলে আসবে a ইন্টু 1 প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স মাইনাস, এখানে মাইনাস প্লাস হবে, মাইনাস প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। আর এই টার্মটার গুণফলও খুব ছোট, নেগলেক্ট করে দেব। করে দিলে দেখো আমার কি পাচ্ছি, এদিকে আমার এ প্লাস মাইনাস ডেল্টা এ ছিল, তাহলে একে দিয়ে যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস এইটা হয়, তাহলে এ কেটে যাচ্ছে। করে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি কি পাচ্ছি, ডেল এ বাই এ ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স মাইনাস প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। এবার যেহেতু আমি এর ম্যাক্সিমাম ত্রুটি নেব, সেই জন্য খালি প্লাস সাইনগুলো নেব। তাহলে ডেল এ বাই এ ইকুয়ালস টু আমি কি পাবো, ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। অর্থাৎ আমার ভাগের ক্ষেত্রেও আমি এদের রিলেটিভ এরারের যোগফলটা নেব। ক্লিয়ার হলো? একদম। আমরা কোথাও এরার সম্পর্কে আমার অঙ্কে জানাবো, তোমার এরার কত, ধরো তোমরা যদি নিজেরাও এক্সপেরিমেন্ট করো কোনো পরীক্ষায়, তখন তোমরা আগে লার্জ নাম্বার অফ, ধরো একটা এক্সপেরিমেন্টের জন্য তোমরা 20খানার ভ্যালু বের করলে, প্রত্যেকটার জন্য তারপর তুমি তাদের মিন ভ্যালু বের করলে, সেটাই হবে তোমার ট্রু ভ্যালুর ইকুইভ্যালেন্ট। এবার প্রত্যেকটার জন্য তুমি রিলেটিভ এরার ক্যালকুলেট করলে, রিলেটিভ এরার বলছি, পরম মান বা পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরার ক্যালকুলেট করলে। এবার তুমি যখন সেই ডেটাটা তুমি দেবে যে তোমার রেজাল্টের মধ্যে কতটা এরার রয়েছে বা থাকতে পারে, তখন তার ম্যাক্সিমামটাই দিতে হবে, কারণ তার মধ্যবর্তী যে কোনো ভ্যালু হতেই পারে। তুমি যদি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দাও, তাহলে লোকে আন্দাজ পাবে যে হ্যাঁ তোমার এক্সপেরিমেন্টে ম্যাক্সিমাম এই অ্যামাউন্টেরই এরার রয়েছে, তার থেকে কমও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমাম তোমার এটাই রয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবারে তাহলে ভাগের ক্ষেত্রেও দেখছো যোগ হচ্ছে। তাহলে এবার একটা অঙ্ক করো, দেখো বলছে মাস মানে কোনো বস্তুর ভর এবং আয়তন হচ্ছে এত আর এত বলে দিয়েছে। তাহলে ভর m ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস মাইনাস 0.05 কেজি। ইউনিট কিন্তু একদম প্রপারলি লিখবে। আর ভলিউম বলে দিয়েছে, ভলিউমে ক্যাপিটাল ভি দেবে সবসময়। 1 প্লাস মাইনাস 0.05 মিটার কিউব। ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরার ইন দ্য ডেনসিটি। দেখো এইভাবে অঙ্কগুলো থাকে, এমসিকিউ ফরম্যাটে এইভাবে থাকে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু ডেনসিটি মানে কি, ডেনসিটি মানে হচ্ছে m বাই ভি। ঠিক আছে, তাহলে ডেল্টা ডি বাই ডি ইকুয়ালস টু কত হবে ইন পার্সেন্টেজ, ডেল এম বাই এম প্লাস মাইনাস না, খালি প্লাস ডেল ভি বাই ভি পার্সেন্ট। তার মানে আমাকে ডেল এম বাই এম বের করতে হবে, ডেল ভি বাই ভি বের করতে হবে, তাই তো? কিন্তু আমাকে এম এর ভ্যালু আর ভি এর ভ্যালু এইভাবে দিয়েছে। তাহলে বলো এখানে ডেল ভি কি, ডেল এম বাই এম কি করে বের করব? একদম 0.05। হ্যাঁ, তাহলে এটা কত আসবে? 0.01। আর একে যদি পার্সেন্টেজে নাও 1%, তাই তো? আচ্ছা, এবারে যদি ডেল ভি বাই ভি করো তাহলে কত হবে? 0.0, এটা একেবারে পার্সেন্টেজে নেব, বাই 1 ইন্টু 100%, কত হবে? 5%। তাহলে আমার টোটাল কত হলো? 6%। তাহলে কোনটা আমার কারেক্ট? এটা কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল? সোজা না অঙ্কগুলো? এরার অ্যানালিসিস খুব মজার। এইবার যদি তোমার ভাবে থাকে, পাওয়ারে থাকে কোনো কিছু, সেক্ষেত্রে তুমি কি করবে? ধরো
এরকম তো অনেক কিছুই থাকতে পারে পাওয়ারে। ধরো তুমি এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি মাপছো, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সাম কনস্ট্যান্ট ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, তার মানে এগুলো পাওয়ারে আছে, এক্সপোনেন্টে আছে, তাহলে সেই রকম ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমি একটু দেখব। এ টু দি পাওয়ার এ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন এইভাবে রয়েছে, তাহলে এ ইকুয়ালস প্লাস মাইনাস ডেল্টা এ এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স টু দি পাওয়ার এম, এক্স কমন নাও 1 প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার এম। এবার এটাকে বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করতে হবে, করলে আমি কি পাবো, প্রথমে আসবে এম ইন্টু ডেল এক্স বাই এক্স, তারপরে কি আসবে এর হায়ার অর্ডার টার্মগুলো যেগুলো আমি নেগলেক্ট করব কারণ তার ছোট মান বলে। আমি আর এগুলো এখানে লিখছি না, কিন্তু তোমাদের যদি এটা ডেরিভেশন দেয় না, এগুলো তোমাদের নিজেদের জেনে রাখার জন্য যে কেন হচ্ছে ব্যাপারগুলো। তো যেহেতু হায়ার অর্ডার টার্মগুলো আরও ছোট, সেজন্য উই আর নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার টার্মস অফ ডেল এক্স বাই এক্স। ঠিক আছে, করে আমি কি পাবো, এক্স মানে এখানে আমি গন্ডগোল করেছি, এখানে এক্স টু দি পাওয়ার এম, হ্যাঁ, তাহলে এইটা ইকুয়ালস টু আমার এ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি এ কমন নিলে 1 প্লাস মাইনাস ডেল এ বাই এ, তাহলে এ ইন্টু 1 প্লাস মাইনাস এম ইন্টু ডেল এক্স বাই এক্স। ঠিক আছে, করলে আমি কি পাচ্ছি দেখো, আমি একেবারে ম্যাক্সিমাম এরারটাই লিখছি, হ্যাঁ, তাহলে ডেল এ বাই এ ইকুয়ালস টু দেখো এম ইন্টু ডেল এক্স বাই এক্স হবে। বুঝতে পেরেছো, অর্থাৎ পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে গেল, বুঝেছো বুঝেছো হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, যদি রাশিটা এরকম থাকে যে একাধিক রাশি রয়েছে, এ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার এম এন পি, ডাব্লিউ টু দি পাওয়ার কিউ, তখন কি হবে, এরার কি হবে, ডেল এ বাই এ ইকুয়ালস টু এই তো এইভাবে দেখো একদম প্লাস ওয়াই এন ইন্টু ডেল ওয়াই বাই ওয়াই প্লাস কোনোটাই কিন্তু মাইনাস হবে না, পি ইন্টু ডেল জেড বাই জেড প্লাস কিউ ইন্টু ডেল ডাব্লিউ বাই ডাব্লিউ। বোঝা গেছে? তাহলে এই একটা অঙ্ক করে নিই। দেখো এখানে কি বলেছে, ফিজিক্যাল কোয়ান্টিটি এ ইজ রিলেটেড উইথ 4 observations A, B, C, D as follows, এইভাবে রিলেটেড, x ইকুয়ালস টু a স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই সি রুট ওভার ডি, এবং প্রত্যেকটার পার্সেন্টেজ এরার বলে দিয়েছে। তাহলে আমার এ এর মেজারমেন্টে, এটা এ হবে না অ্যাকচুয়ালি, এটা এক্স হবে, হ্যাঁ, এক্স এর মেজারমেন্টে এরার কত, তাহলে আমার কি হবে, ডেল এক্স বাই এক্স ইকুয়ালস টু 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস 3 ইন্টু ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি প্লাস হাফ ইন্টু ডেল ডি বাই ডি। এইটা আমাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে, তাহলে আমি পার্সেন্টেজ সাইন বসাই। তাহলে 2 এর ভ্যালু এ এর জন্য বলেছে 1, বি এর জন্য বলেছে 3, সি এর জন্য 2 আর ডি এর জন্য 2। তাহলে কত, এই বুঝতে পারলে এই স্টেপটা? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে হচ্ছে 14%। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা তোমরা দেখো, এখানে কি বলা হয়েছে, দ্য স্পিড অফ আ বডি ইজ মেজার্ড উইথ আ পজিটিভ এরার অফ 2% অ্যান্ড 20%। মানে এখানে দুটো প্রবলেম আছে, একটা আমি একটা করছি, বা অন্যটা তোমরা নিজেরা করে নেবে। দেখো ফার্স্টেরটা কনসিডার করো, স্পিড ভি বলে দিয়েছে, পজিটিভ এরার রয়েছে এবং 2%, মানে শতকরা এরারের কথা বলা হয়েছে। তাহলে ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু 2%, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এবার বলা হয়েছে যে মাস অফ দ্য বডি ইজ নোন এক্স্যাক্টলি, তার মানে আমাদের ভর পরিমাপে কোনো ত্রুটি নেই, অর্থাৎ ডেল্টা এম বাই এম ইকুয়াল টু 0।
ফাইন্ড দ্য এরর ইন দ্য ক্যালকুলেশন অফ কাইনেটিক এনার্জি। আমরা কি জানি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জিতে যে এরার হবে সেই রিলেটিভ এরার, সেই অ্যাবসলিউট এরার যদি অ্যাবসলিউট মিন এরার যদি ডেল্টা টি হয়, তাহলে ডেল্টা টি বাই টি এটা আমার হচ্ছে রিলেটিভ এরার। এটা ইকুয়ালস টু আমার কি আসবে দেখো, ডেল্টা এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি। এবার এই টার্মটা এখানে জিরো, কেন কি বলেছে, ডেল্টা এম বাই এম জিরো। ঠিক আছে, তাহলে ডেল্টা টি বাই টি পার্সেন্টেজ এরার কত হবে, 2 ইন্টু 2%, অর্থাৎ 4%। ঠিক আছে, আর তারপরেরটা একইভাবে এখানে তোমাদের ডেল্টা ভি বাই ভি এর জায়গায় 2 এর জায়গায় তোমাদের কি বসাতে হবে, 2 এর জায়গায় এখানে 20 বসিয়ে সেম ক্যালকুলেশনটা করতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। দেখো কি বলেছে, দ্য ভ্যালুজ অফ টু রেজিস্টার্স আর R1 equals to 6 plus minus 0.3 kilo ohm and R2 হচ্ছে 10 plus minus 0.2 kilo ohm. Calculate the percentage errors, হ্যাঁ এস এখানে হবে, in the equivalent resistance when they are connected in series and parallel. দেখো প্রথমে বলেছে আমরা কি জানি, সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R1 প্লাস R2, আর প্যারালাল কম্বিনেশনে কি হয়, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এবার রেজিস্টার দুটোর ভ্যালু বলে দিয়েছে, R1 ইকুয়ালস টু 6 প্লাস 0 প্লাস মাইনাস 0.3 কিলো ওহম, আর R2 ইকুয়ালস টু 10 প্লাস মাইনাস 0.2 কিলো ওহম। ঠিক আছে, এইবার আমাদের পার্সেন্টেজ এরার বের করতে হবে। যখন সিরিজে রয়েছে, সিরিজটা আগে করি, তাহলে RS ইকুয়ালস টু কি, একেবারে করে দিচ্ছি 16 প্লাস মাইনাস 0.5 কিলো ওহম। তাহলে পার্সেন্টেজ এরার কত, সিরিজ কম্বিনেশনের পার্সেন্টেজ এরার, দেখো এটা হলো আমার ট্রু ভ্যালু আর এটা হচ্ছে এরার, তাহলে 0.5 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে 0.03125। ঠিক আছে, এবার এটাকে পার্সেন্টেজে নিলে কি আসবে, ডেল্টা RS বাই RS পার্সেন্টেজ 3.125%। তাহলে আমার সিরিজ কম্বিনেশনের পার্সেন্টেজ এরার বেরিয়ে গেল। এইবার হচ্ছে আমার প্যারালাল কম্বিনেশনের সময় কি হবে, তাহলে দেখো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, RP ইকুয়ালস টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এবার এই R1 প্লাস R2 মানে হচ্ছে সিরিজ কম্বিনেশনের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা লিখতে পারি, তাহলে R1 R2 ডিভাইডেড বাই RS। এইবার আমি যদি প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স এরার বের করতে চাই, তাহলে সেই রিলেটিভ এরারের ভ্যালু কি আসবে, দেখো দেখো এখানে R1 R2 বাই RS, তাহলে এটার ভ্যালু কি, এটা কি হবে, দেখো ডেল্টা R1 বাই R1 সব প্লাসই থাকবে, ডেল্টা R2 বাই R2 প্লাস ডেল্টা RS বাই RS। ঠিক আছে, এইবার কিন্তু আমাদের একটা জিনিস ক্যালকুলেট করতে হবে, আমরা পার্সেন্টেজ এরার ইন R1 অ্যান্ড পার্সেন্টেজ এরার ইন R2 আমরা জানি না, সেটা আমাদেরকে একটু ক্যালকুলেট করে নিতে হবে, যেটা সিরিজের ক্ষেত্রে আমার অলরেডি বেরিয়ে গেছে। সিরিজের ক্ষেত্রে আমার পার্সেন্টেজ এরারটা বেরিয়ে গেছে, কিন্তু তোমার R1 আর R2 এর যে পার্সেন্টেজ এরার সেটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে ডেল্টা R1 বাই R1 এটা ইকুয়ালস টু কত, 0.3 বাই 6 মানে 0.5। এবার এটাকে যদি আমি পার্সেন্টেজে নিই তাহলে কি হবে,
এটাকে যদি আমি পার্সেন্টেজে এটা ক্যালকুলেট করি, ডেল্টা R1 বাই R1% ইকুয়ালস টু আমার কি আসবে 5%। ঠিক আছে। আচ্ছা, এবার একইভাবে আমার ডেল্টা R2 বাই R2 যদি আমি ক্যালকুলেট করি, সেটা আমার কত আসবে 0.2, একেবারে আমি পার্সেন্টেজটাই বের করবো, 0.2 বাই 10 ইন্টু 100% ইকুয়ালস টু 2%। ঠিক আছে। তাহলে এবার যখন ডেল্টা আরপি বাই আরপি আমার বের করতে হবে, শতকরা পার্সেন্টেজ যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি এখানে একটা পার্সেন্টেজ সাইন দিয়ে দিই এবং এই ভ্যালুগুলো এবার আমার জানা। দেখো 5 প্লাস 2 প্লাস 3.125%, তাহলে পার্সেন্টেজ এরার ইন প্যারালাল কম্বিনেশন কত হবে 10.125%। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি কি আছে। কি বলা হয়েছে, the time period of a simple pendulum is given by t equals to 2 pi root over L by G। ঠিক আছে, t equals to 2 pi root over L by G, where L is about 100 centimeter and known to have 1 millimeter accuracy. The period is about 2 seconds. The time of 100 oscillations is measured by a stopwatch of least count 0.1 second. The percentage error in G আমাদের বের করতে হবে। তাহলে আগে দেখি আমার কি কি দেওয়া আছে। টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম, সেটা কি t equals to 2 pi root over L by G, এটা আমাদের ফর্মুলা। এবার এখান থেকে আমাকে G এর পার্সেন্টেজ এরার বের করতে হবে। তাহলে G equals to কত 4 pi স্কোয়ার L by T স্কোয়ার, এটা হচ্ছে আমার G এর ফর্মুলা। এবার আমার কি কি দেওয়া আছে দেখি। আমার দেওয়া আছে L equals to দেখো 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, এবং এর অ্যাকিউরেসি দেখো 0.1 মিলিমিটার। তার মানে ডেল্টা L equals to 1 মিলিমিটার, মানে 0.1 সেন্টিমিটার। ঠিক আছে। এইবার আর কি দেওয়া আছে, পিরিয়ড ইজ অ্যাবাউট 2 সেকেন্ড, মানে একটা কমপ্লিট অসিলেশন, পিরিয়ড মানে কি একটা কমপ্লিট অসিলেশনে টাইম লাগছে হচ্ছে 2 সেকেন্ড। এরকম কটা অসিলেশন মাপা হয়েছে, 100টা অসিলেশন মাপা হয়েছে। তাহলে কত টাইম মাপা হয়েছে, 100 ইন্টু 2 সেকেন্ড, মানে 200 সেকেন্ড মেজার করা হয়েছে। কি দিয়ে মেজার করা হয়েছে না, স্টপ ওয়াচ দিয়ে, এবং তার যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে ডেল্টা টি ইকুয়ালস টু 0.1 সেকেন্ড। ঠিক আছে, আমাদের পার্সেন্টেজ এরার বের করতে হবে। তাহলে আমি আগে ডেল এল বাই এলটা বের করি। পার্সেন্টেজ এরার ইন এল 0.1 বাই 100 ইন্টু 100 কি হবে, পার্সেন্ট ইকুয়ালস টু 0.1%। আর ডেল টি বাই টি equals to 0.1 by 200 into 100%, মানে 0.05%। ঠিক আছে, এইগুলো আমার বের করা হয়ে গেল। এইবার তাহলে আমি পার্সেন্টেজ এরার ইন জি ক্যালকুলেট করতে পারবো। সেটা আমার কি হবে, দেখো এটা হবে আমার ডেল এল বাই এল প্লাস 2, এই টার্মটা তো কনস্ট্যান্ট, তাহলে এই টার্মটা নিয়ে আমার ভাবার দরকার নেই, টুয়াইস ডেল টি বাই টি। এবার ডেল এল বাই এল আমার কত বেরিয়েছে 0.1, আর ডেল টি বাই টি হচ্ছে 0.05 ইন্টু 2, মানে 0.1,
মানে 0.2%। ঠিক আছে, তাহলে আমার কোনটা হবে? এইটা আমার কারেক্ট আনসার হবে। বোঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট প্রবলেমে চলে এসো। কি বলেছে? দ্য হিট জেনারেটেড ইন আ সার্কিট ইজ গিভেন বাই Q equals to I square RT। ঠিক আছে, এখানে R হচ্ছে রেজিস্ট্যান্স, I কারেন্ট, আর T টাইম। আর রেজিস্ট্যান্স এটা T হবে, T টাইম। আচ্ছা, এরার ইন মেজারিং কারেন্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড টাইম বলে দিয়েছে, তাহলে ম্যাক্সিমাম এরার বের করতে হবে। তাহলে এটা তো সোজা, ডেল কিউ বাই কিউ, পার্সেন্টেজ এরারই একেবারে করে নিই। তাহলে কি হবে? 2 del I বাই I প্লাস del R বাই R প্লাস del T বাই T পার্সেন্টেজ। তাহলে দেখো ডেল টি বাই টি, ডেল আই বাই আই কত বলেছে? মেজারিং কারেন্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড টাইম। কারেন্টের হচ্ছে 2%, তাহলে 2 ইন্টু 2, রেজিস্ট্যান্সের 1, আর টাইমেরও হচ্ছে 1, তাহলে আমার বেরোবে 6%। ঠিক আছে, তাহলে আমার এই অপশানটা হবে 6%। ঠিক আছে, দেখো কত সোজা অঙ্কগুলো। এইবারে দেখো আর একটা সোজা অঙ্ক দিয়েছি। আ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ গিভেন বাই x ইকুয়ালস টু m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b অ্যান্ড t টু দি পাওয়ার c। এইভাবে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে দ্য পার্সেন্টেজ এরার ইন দ্য মেজারমেন্ট অফ m, l অ্যান্ড t আর আলফা, বিটা অ্যান্ড গামা। তাহলে পার্সেন্টেজ এরার মানে ডেল m বাই m, এটা ইকুয়ালস টু আলফা পার্সেন্ট, ডেল এল বাই এল এটা হচ্ছে বিটা পার্সেন্ট, আর ডেল টি বাই টি এটা হলো গামা পার্সেন্ট। এই তিনটে আমার দেওয়া আছে। তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরার ইন এক্স কি হবে? দেখো এটাও এই সোজা, ডেল এক্স বাই এক্স ইকুয়ালস টু এ ইন্টু ডেল এম বাই এম প্লাস বি ইন্টু ডেল এল বাই এল প্লাস সি ইন্টু ডেল টি বাই টি। এইটা হবে আমার রিলেটিভ এরার। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কি হবে? এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা পার্সেন্ট, এটাই হবে আমার ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরার। দেখো তাহলে আমার এইটা দেয়া আছে, এখানে আমি পেয়ে গেলাম, তাহলে এই অপশানটা হবে। ওকে, এবার দেখো নেক্সট প্রবলেম। দ্য এরার ইন দ্য মেজারমেন্ট অফ রেডিয়াস অফ আ স্ফিয়ার ইজ 2%। মানে একটা রেডিয়াস মাপা, স্ফিয়ার মানে একটা গোলকের যে ব্যাসার্ধ মাপা হয়েছে সেখানে এরার হচ্ছে 2%, অর্থাৎ ডেল্টা আর বাই আর পার্সেন্ট ইকুয়ালস টু 2। তাহলে এর ভলিউম পরিমাপে কত এরার থাকবে? আমরা কি জানি? কোনো গোলকের আয়তন মানে কি? ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে এই গোলকের আয়তন পরিমাপের পার্সেন্টেজ এরার বের করতে হবে। তাহলে এই টার্মটা কনস্ট্যান্ট, তাহলে ডেল ভি বাই ভি 2% ইন পার্সেন্টেজ ইকুয়ালস টু কি হবে? 3 ডেল আর বাই আর পার্সেন্ট। তাহলে এটা আমার দেয়া আছে 2, তাহলে 6%। ভীষণ ইজি, মুখে মুখে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই আমার লাস্ট প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। তাহলে আজকে আমি তোমাদের যে যে প্রবলেম মোটামুটি যা আলোচনা করা হলো এইটাতে তোমরা কিন্তু আশা করি যে কোনো ধরনের প্রবলেম তোমরা সলভ করতে পারবে, বিকজ তোমরা সমস্ত নিয়ম কিন্তু জানো। ঠিক আছে, তাহলে সেই নিয়মগুলো তোমরা যদি প্রপারলি অ্যাপ্লাই করো তাহলে যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের ডেসক্রিপশন বক্সে যে প্র্যাকটিস শিট দেওয়া রয়েছে সেটা তোমরা সলভ করো, এবং কারোর যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।